হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে এসেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ওড টু অটাম, জন কিটসের সেই বিখ্যাত ওড টু অটাম থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন। তোমরা প্রত্যেকেই জানো, যারা এসএলএসটি ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে ওড টু অটাম খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, যেটা আমাদের কিন্তু এসএলএসটিতে 9, 10, 11, 12 দুটো জায়গাতেই রয়েছে। তো আজকের সেশনে আমরা আলোচনা করব ওড টু অটাম থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন। এরপরে আসি একটা প্রসঙ্গে। ওড টু অটাম কবিতাটা আমরা পুরোটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করেছি বা অ্যানালাইসিস করেছি একদম কমপ্লিট বাংলায়, তার প্রতিটা লাইনের বাংলায় আমরা মানে বলেছি এবং বুঝিয়েছি। সেই সেশনটার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। অবশ্যই এই পোয়েমটা আগে দেখে নাও, তার এক্সপ্লেনেশনটা, তারপরে এমসিকিউ গুলো দেখলে তোমার আরো বুঝতে সুবিধা হবে। আমরা কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুব্রত ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করছি এসএলএসটি 9, 10, 11, 12 দুটো পার্টেরই যা কিছু রয়েছে সমস্ত টপিকগুলো আমরা এখানে পুরোপুরি আলোচনা করব এবং তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন গুলো আমরা আলোচনা করব। আমরা অলরেডি বেশ কয়েকটা কবিতা, ইভেন আমরা ম্যাকবেথ থেকেও একটা সেশন দিয়েছি শর্ট কোয়েশ্চেনের উপর থেকে। প্রিভিয়াস ইয়ারে যা কিছু পড়েছিল ম্যাকবেথ থেকে, ইউলিসেস থেকে দেওয়া হয়েছে, স্কাইলার থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন টপিক থেকে আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। যে প্লেলিস্টটা হচ্ছে এসএলএসটি ইংলিশ বলে একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে, সেখানে সমস্ত ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আজকে আমাদের সেশন হচ্ছে ওড টু অটাম থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো আসতে পারে পরীক্ষাতে আসতে পারে, সেই ধরনের এমসিকিউ গুলো নিয়ে আজকের কালেকশন। আমরা প্রত্যেকে জানি ওড টু অটাম একটা দারুণ কবিতা, জন কিটসের লেখা, রোমান্টিক পোয়েট জন কিটস। সেই ওডটা যেটা শুরু হচ্ছে, সিজন অফ মিস্ট অ্যান্ড মেলো fruitfulness, close bosom friend of the maturing sun, conspiring with him how to load and bless with fruit the vines that round the thatches run। এইভাবে যে পোয়েমটা শুরু হচ্ছে, ওডটা শুরু হচ্ছে, সেই ওডটা থেকে আজকের সেশন শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও। আমরা চেষ্টা করছি এসএলএসটি থেকে সমস্ত টপিকগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে, তার এক্সপ্লেনেশন এবং তার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য, যারা আমাদের ক্লাস রেগুলার দেখো, তাদের কাছে ভালোবাসার আবদার, তোমরা একটু শেয়ার করে দাও এই ক্লাসগুলো। প্রচুর বন্ধুরা রয়েছে যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছে, ইংলিশ লিটারেচার নিয়ে পড়াশোনা করছে, তাদের কাছে এই সেশনটা তারা পেলে অবশ্যই উপকৃত হবে। তো চলো সকলকে সাথে নিয়ে আজকের সেশন শুরু করব। আজকে আমরা দেখে নেব কি কি প্রশ্ন আমাদের জন্য অপেক্ষা করছে। লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড বার্ড ক্লাউডস রেফার টু হুইচ অফ দ্য ফলোইং। কবিতাতে বার্ড ক্লাউড বলতে দেখবে একদম কবিতাতে শুরুর দিকটাতেই রয়েছে বার্ড ক্লাউড। সেই বার্ড ক্লাউড এটা কিটাকে সিম্বলাইজ করছে, কোন জিনিসটাকে সিম্বলাইজ করছে? তো এই জায়গাতে আমরা অবশ্যই দেখব যে বার্ড ক্লাউডটা অ্যাকচুয়ালি কি। Clouds streaked with orange and purple indicating sunset, clouds that block out the sun completely, storm clouds foretelling winter's arrival, clouds that obscure the moon during the night। দেখো এখানে বার্ড ক্লাউড মানে হচ্ছে বারের মতো, সেই জানালাতে ইয়ে থাকে না, সেই যে লোহার ইয়েগুলো থাকে, বার থাকে যেগুলোকে আমরা বলি, ওই রকম একটা দাঁড়ি দাঁড়ি যে মেঘগুলো, এটা অ্যাকচুয়ালি মানে তোমার ওই অরেঞ্জ কালারের হয়। এবং এটা ওই সেই তোমার যে মুহূর্তে সূর্যটা অস্ত যায়, যেটাকে বাংলা সাহিত্যে অনেকেই বলেন কোণে দেখা রোদ, সে বলে না, একদম যেখানে সূর্য অস্ত যাচ্ছে সেই রকমের যে পার্পল, অরেঞ্জ এবং পার্পল, এবং যেটা সূর্য অস্ত যাওয়াটাকে ইন্ডিকেট করে, তাহলে সেটাকেই এখানে বলা হয়েছে। তো রাইট আনসার আমরা এখানে খুব সহজেই বুঝে নিতে পারছি। রাইট আনসার অপশন এ, ক্লাউড স্ট্রিক্ট উইথ অরেঞ্জ, ক্লাউড স্ট্রিক্ট উইথ অরেঞ্জ অ্যান্ড আমরা দেখে নিতে চাইছি সরি দেখো এটা রাইট আনসার হচ্ছে অপশন এ। এ ইজ দ্য রাইট আনসার। আমরা আশা করি এটা ক্লিয়ার করে নিতে পারছি। আমরা চলে আসছি নেক্সট। কি বলেছে, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ড মেলো।
মেলোর যে ফাংশন, সেটা কি ফাংশনকে এখানে বলা হয়েছে? মেলো শব্দটা এখানে কি বোঝাচ্ছে? মেলো শব্দটা কি বোঝাচ্ছে? মেলো শব্দটা আমি ফার্স্ট এটা একটু ঠিক করে দিই। মেলো শব্দটা এখানে বোঝাচ্ছে, এটা একটু করে দিই, cloud streaked orange purple indicating sunset. In the first stanza, what is the function of the word mellow? Mellow শব্দটা এখানে কি বোঝাচ্ছে? It suggests the intense color of the fruits. It indicates softness and ripeness of the harvest. It refers to the sound of the autumn winds. It emphasizes the sense of the decay. এটা হচ্ছে indicates the softness and ripeness of the harvest. দেখো, এই ওড টু অটাম কবিতাটাতে বা ওডটাতে জন কিটস সেটাই বোঝাতে চেয়েছেন, প্রাচুর্য, প্রকৃতির প্রাচুর্য। প্রকৃতি যে মুহূর্তে ফুলে ফলে গন্ধে সৌন্দর্যে একদম ভরে ওঠে, তো সেই ম্যাচিওর, অ্যাবান্ডান্স, প্লেন্টি, এই বিষয়টা কিন্তু কোথাও গিয়ে জন কিটস বোঝাতে চেয়েছেন। এবং এরপরে যেখানেই প্রাচুর্যতা থাকে, হয় না, যেখানেই একদম কমপ্লিটনেস থাকে, তারপরে তো অবশ্যই আস্তে আস্তে কি হয়, ধ্বংস, ক্ষয়, সেটার কথাও কবি বলেছেন এই কবিতাতে। তো আমরা সেটাই এখানে কোয়েশ্চেনের মধ্য দিয়ে দেখে নিতে পারছি। নেক্সট কোয়েশ্চেন, what is implied by the phrase season of mist and mellow fruitfulness? Season of mist and mellow fruitfulness বলতে কি বোঝানো হয়েছে? Autumn brings an end to the growing season. The weather in autumn is foggy and hazy. The autumn is a time of growth and fertility. The harvest is scarce in the fall. দেখো, এখানে আমরা খুব সহজে বুঝে যাচ্ছি অটাম ইজ এ টাইম অফ গ্রোথ অ্যান্ড ফার্টিলিটি। অটাম হচ্ছে সেই জায়গায় উর্বরতা এবং বৃদ্ধি একটা ঋতু। অটাম অটাম হচ্ছে একটা উর্বরতা আর বৃদ্ধির ঋতু, যেখানে নতুন জিনিস হচ্ছে, তোমার সৃষ্টি হচ্ছে। তো সেটাই এখানে বলতে চাওয়া হচ্ছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফ্রেজ টু বেন্ড উইথ অ্যাপেলস দ্য মস্ট কটেজ ট্রিজ? এইটার মধ্য দিয়ে টু বেন্ড উইথ মানে আপেলের দ্বারা মস্ট কটেজের যে গাছগুলো আছে সেগুলো নুয়ে পড়ছে। ইট হাইলাইটস দ্য ট্রানজিশন ফ্রম স্প্রিং টু সামার। ইট ইলাস্ট্রেটস দ্য অ্যাবান্ডান্স অফ হেভিনেস of the autumn harvest. It represents the death of tree in winter. It focuses on springtime blossoming of the trees. এটা কি হবে? It illustrates the abundance and heaviness of autumn in harvest. Autumn harvest. Autumnal harvest যেভাবে কি হচ্ছে, অ্যাবান্ডান্সে পড়ে যাচ্ছে। অ্যাবান্ডান্স মানে প্রাচুর্যতা, হেভিনেস মানে সব দিকে ফুল ফল সবকিছু কি হচ্ছে, প্রচন্ড ভাবে হচ্ছে গিয়ে তোমার সেই সময় ফলছে। তো সেই জায়গাটাকেই কবি এখানে বোঝাতে চেয়েছেন। নেক্সট কি বলেছে, হাউ মেনি স্ট্রেঞ্জার্স আর দেয়ার ইন টু দ্য অটাম? দেখো, আমরা কবিতাটা আবার বলছি, যারা কবিতাটা চাইছো যে এটার যদি লাইন বাই লাইন এক্সপ্লেনেশন থাকতো আমাদের কাছে খুব ভালো হতো, আমি তাদের জন্য বলছি, আমরা অলরেডি এটা বানিয়ে দিয়েছি, ইউটিউবে রয়েছে, তোমরা ডেসক্রিপশনে তার লিঙ্কটা পেয়ে যাবে। শুধু তাই নয়, যদি তোমরা প্লেলিস্টটা ফলো করো এসএলএসটি ইংলিশ, সেখানেও কিন্তু ওড টু অটামের রয়েছে। দেখো এখানে কতগুলো স্ট্যাঞ্জা আছে, আমরা প্রত্যেকে জানি যে এখানে টোটাল স্ট্যাঞ্জা আছে 3টে। প্রথম স্ট্যাঞ্জাতে যেখানে কিভাবে ফল এবং চারদিকে ফলের এবং ফুলের বর্ণনা আছে। সেকেন্ড স্ট্যাঞ্জাতে বিভিন্ন ধরনের প্রফেশনের বর্ণনা রয়েছে, এবং লাস্ট স্ট্যাঞ্জাটাতে গানের কথা বলা হয়েছে, যে সাউন্ড বা মিউজিক, সেই মিউজিক অফ দ্য নেচার, মিউজিক অফ আর্থ, তো সেটার কথা এখানে বলা হয়েছে। তাহলে সব মিলে কটা স্ট্যাঞ্জা? স্ট্যাঞ্জা হচ্ছে 3টে। হোয়াট সিজন ইজ দ্য সেন্ট্রাল ফোকাস অফ দ্য পোয়েম? এটা আমরা সবাই জানি, কবিতার নামই ওড টু অটাম। ইন দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা, হোয়াট ইজ অটাম ডিসক্রাইবড অ্যাজ বিং ক্লোজ ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউরিং সান? আমরা বলেছি অটামকে এখানে বলা হয়েছে যে ম্যাচিউরিং সান। সান অ্যাকচুয়ালি ম্যাচিউরিং নয়, সানটা ম্যাচিওর করছে সমস্ত ফলগুলোকে, তো তার বন্ধু হচ্ছে, খুব কাছের বন্ধু হচ্ছে অটাম। হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন ক্লোজ বুজুম ফ্রেন্ড অফ দ্য ম্যাচিউর? দেখো, ক্লোজ বুজুম, ম্যাচিউরিং সানের আবার বন্ধু হয়। সানকে এখানে, সান একটা ন্যাচারাল ইউনিভার্সাল বা তুমি বলতে পারো সেলেস্টিয়াল বডি। তো সেই জায়গাতে এটাকে তুমি কোনোভাবেই এটাকে পার্সন বলতে পারো না। ফ্রেন্ড কার হয়? ফ্রেন্ড হয় অ্যানিমেট অবজেক্ট বা অ্যানিমেট কোনো জিনিস যার প্রাণ আছে। এখানে সানের আবার বন্ধু কি করে হবে? তাহলে এটা পার্সনিফিকেশন। In the second stanza, what is autumn personified as? সেকেন্ড স্ট্যাঞ্জাতে অটামকে কি হিসাবে করা হচ্ছে? হারভেস্টার, যে ফসল ফলাচ্ছে, হয় না? আমরা গ্লিনার দেখেছি, রিপার দেখেছি, হারভেস্টার দেখেছি, উইনোয়ার দেখেছি, তো সেটা হচ্ছে হারভেস্টার। হোয়াট সাউন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ অটাম ইন দ্য ফাইনাল স্ট্যাঞ্জা? সংস অফ সোয়ালো, একদম লাস্ট লাইনে আছে, দেখবে লাস্ট লাইন মনে পড়ছে, যেখানে ডেথ বা ডিকের কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাইজ।
হয় না? দ্য রেড ব্রেস্ট হুইসেলস ফ্রম এ গার্ডেন ক্রপ অ্যান্ড গ্যাদারিং সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাইজ। তো এটাই হচ্ছে সংস অফ সোয়ালোজ এর কথা বলা হয়েছে। হোয়াট টোন বেস্ট ডেসক্রাইবস দ্য ওভারঅল মুড অফ দ্য পোয়েম। পুরো কবিতাতে কোন মুডটা রয়েছে? স্যাটারিক্যাল, মেলাঙ্কলিক অ্যান্ড এংরি, কাম, রিফ্লেক্টিভ অ্যান্ড কন্টেন্টেড, জয়ফুল অ্যান্ড কমিক। হ্যাঁ, কাম, রিফ্লেক্টেড অ্যান্ড কন্টেন্টেড। কোথাও কি একটা শান্ত, এখানে কোনো উচ্ছৃঙ্খলতা নেই, একটা শান্তি আছে, একটা 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 সোলেম, একটা কাম, সোবার একটা ফিলিংস রয়েছে, একটা রিফ্লেক্টিভ ফিলিং রয়েছে, এবং কন্টেন্টেড, কোথাও গিয়ে একটা সম্পূর্ণতা রয়েছে। Keats opens the poem by describing autumn as a heart's destroyer, silent storm, season of mellow fruitfulness, forgotten time. Season of mellow fruitfulness, ফার্স্ট লাইনটাই তো সেটা ছিল। মেলো ফ্রুটফুলনেস মানে হচ্ছে পুরো ফলগুলো একদম ভেতর থেকে, কোর থেকে সেটা একদম শ্বাসে ভরে যায়, কারণ পেকে যায়, যেটাকে বলে রাইপ হয়ে যায়। The close bosom friend of the maturing sun implies autumn is cold and distant, autumn works in harmony with the nature cycle, autumn ends time, the sun controls the harvest. এটা হচ্ছে autumn works in harmony nature, প্রকৃতির যে চক্র, সেই প্রকৃতির ঋতুচক্রের সাথে অটাম মানে শরৎ, সে যেন তার নিজের কাজটা ঐক্যতানের সাথে করে চলেছে। Keats's approach to nature in this ode is best described as analytical, satirical, sensuous, celebratory, scientific. সেন্সুয়াস অ্যান্ড সেলফ, এটা কোথাও গিয়ে আমাদের সেন্স অর্গানগুলোকে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই পঞ্চ ইন্দ্রিয় সেন্স অর্গানগুলোকে কোথাও টাচ করছে, কোথাও হিয়ারিং, কোথাও টেস্ট, কোথাও স্মেল, কোথাও টাচ, সব রকমের যে আমাদের পাঁচটা সেন্স অর্গান আছে, সেই জন্য সেন্সুয়াসনেস আছে। আর সেলিব্রেটরি মানে একটা কোথাও গিয়ে সেলিব্রেশন আছে, অ্যাবান্ডেন্স অফ নেচার, প্রাচুর্য, প্রকৃতির যে প্রাচুর্য, যেখানে দ্য নেচার হ্যাজ completed the total scenario, right? The fruits are there, the flowers are there, the music is there. So with everything, the nature has become complete. Nature কি হয়েছে? কমপ্লিট হয়েছে। তো সেই জায়গায় অ্যাকচুয়ালি দ্য পোয়েট ইজ সেলিব্রেটিং দ্যাট কমপ্লিটনেস, দ্যাট ইউনিকনেস, দ্যাট বিউটি অফ নেচার, দ্যাট অ্যাবান্ডেন্স অফ নেচার। তো এই জন্য এটাকে সেন্সুয়াসনেস অ্যান্ড সেলিব্রেটরি বলা হচ্ছে। চলে আসি নেক্সট, দ্য ইমেজেস ওভারফ্লোয়িং ভাইন্স অ্যান্ড রাইপেন ফ্রুট সাজেস গ্রিড, ওয়ার, অ্যাবান্ডেন্স অ্যান্ড ফুলফিলমেন্ট। দেখো বারবার যে কথাটা আসছে, এই প্রশ্নটা আসবে কিন্তু, অ্যাবান্ডেন্স অ্যান্ড ফুলফিলমেন্ট, এই কবিতার মধ্যে কিন্তু এটাই রয়েছে, প্রাচুর্যতা এবং সম্পূর্ণতা। টু অটাম ইজ অফেন ইন্টারপ্রেটেড অ্যাজ এন এলিগোরি, ভায়োলেন্স, দ্য সাইকেল অফ ইউথ, ম্যাচুরিটি অ্যান্ড ডেথ। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি সাইকেল, অ্যাম্বিশন, আর্ট অ্যান্ড কমার্স না, দ্য সাইকেল অফ লাইফ। দেখো যখনই আমি বলছি ম্যাচিওর, আমি যখনই একটা কথা বলছি, কি কথা বলছি? যে ম্যাচিওর হয়ে যাচ্ছে, পুরো প্রকৃতি যেন সব দিক থেকে ফুলে ফলে একদম ভরে উঠেছে, এর ফুল ফুটে গেছে, এরপরে তার পরিণাম কি? ফল একদম পেকে গেছে, তার পরিণাম কি? এরপর ফলটা পড়ে যাবে, মানে ধ্বংস হবে, হয় না? আমাদের আমাদের জীবনটাকেও যদি আমরা ভাবি, আমাদের লাইফ সাইকেলটাকেও ভাবি, একটা শিশু জন্মায়, তারপর আস্তে আস্তে সে তরুণ হয়, তারপরে সে ম্যাচিওর, মানে একদম কমপ্লিটলি সে একদম পরিপক্ক মানুষে পরিণত হয়, তারপরে কি হয়? আস্তে আস্তে সে এগিয়ে যায় কিসের দিকে? বার্ধক্যের দিকে। বার্ধক্য মানেই হচ্ছে মৃত্যুর দরজা। তো সেটাই এখানে বলতে চাইছে, যে এই সাইকেলটাকেই যেন কোথাও গিয়ে কবি এটাকেই বোঝাতে চাইছেন, ইউথ, ম্যাচুরিটি অ্যান্ড ডেথ। কারণ ম্যাচুরিটির পরে কি আসে? পরিণমনের পরে কি আসে? অবশ্যই মৃত্যু। The progression of the stanzas mirrors the history of England, morning, afternoon, evening of a day, rainfall. দেখো মর্নিং, আফটারনুন, ইভিনিং অফ দ্য, পুরো তিনটে স্ট্যান্জাকে যদি তুমি দেখো, ফার্স্ট স্ট্যান্জাটাতে যেখানে কবি বিভিন্ন ফল এবং ফুলের বর্ণনা করছে, সেটা কোথাও গিয়ে একটা সকালের একটা ডিসক্রিপশন আছে, মর্নিং টাইম। তারপরে যখন তিনি বিভিন্ন ধরনের যে প্রফেশন, মানে অটাম ইজ প্রেজেন্টেড ইন দ্য ফর্ম অফ ডিফারেন্ট টাইপস অফ প্রফেশনস ইন দ্য টাইম, ইন দ্যাট পার্টিকুলার সিজন, তো সেই জায়গাতে একটা ডের বর্ণনা আছে। আর যেখানে লাস্টে বিকেল বেলা আস্তে আস্তে সন্ধে নামছে, সেই জায়গাটায় মিউজিক, সেটা বিভিন্ন ধরনের তোমার মিউজিক হতে পারে, সেখানে সেটা তোমার ওই যে ল্যাম্বের মিউজিক হতে পারে, ক্রিকেটের গান হতে পারে, বা রেড ব্রেস্টের গান হতে পারে, বা লাস্ট লাইন সোয়ালোর গান হতে পারে। তো এখানে তিনটে স্টেজকে বোঝাতে চাইছেন, মর্নিং, আফটারনুন অ্যান্ড ইভিনিং অফ দ্য ডে। তারপর হচ্ছে হোয়াট মুড ডোমিনেটস দ্য ফাইনাল স্ট্যান্জা, টেরর, কেওস, জেন্টেল মেলাঙ্কলি অ্যান্ড পিসফুল অ্যাকসেপ্টেন্স অফ ডিক্লাইন, জয়ফুল সেলিব্রেশন। এটা হচ্ছে জেন্টেল মেলাঙ্কলি, এটা বলতে পারো। লাস্ট স্ট্যান্জাটাতে কবি কি বোঝাতে চাইছেন? লাস্ট স্ট্যান্জাটাতে একটা দুঃখের বিষয় আছে, তিনি বলছেন যে স্প্রিং এর গান নিয়ে
ফার্স্ট ওই লাস্ট স্ট্যাঞ্জার ফার্স্ট লাইনটা শুরু হচ্ছে এইভাবে যে স্প্রিং এর প্রচুর গান আছে, এই নিয়ে তুমি কষ্ট পেও না অটাম, তোমারও কিন্তু গান কম নেই। এবার সেগুলো অনেক দুঃখের কথা তিনি বলেছেন, এবং সেই জায়গায় আস্তে আস্তে যিনি খুব শান্তভাবে মেনে নিচ্ছেন যে অটাম চলে এসছে মানে প্রকৃতিকে আবার নতুন করে সাজতে হবে, মানে প্রকৃতি আস্তে আস্তে নিঃশেষিত হয়ে যায়, কারণ ম্যাচিওর হয়ে গেছে অলরেডি। সে ফুল বলো ফল বলো সবকিছু, প্রকৃতি এই মুহূর্তে কমপ্লিট। এবার কমপ্লিটের পরে তো ধ্বংস আছে, হয় না? সৃষ্টির পরেই তো ধ্বংস। তো সেই ধ্বংসকে মানে ধ্বংসকে কবি খুব একটা কিন্তু মানে ছুঁড়ে ফেলে দিয়েছেন, রিফিউজ করেছেন, ডিনাই করেছেন, এরকম নয়, খুব শান্তভাবে একসেপ্ট করেছেন যে এটাই প্রকৃতির নিয়ম। হোয়াট লিটারারি ফর্ম ইজ টু অটম, বা ওড টু অটম, এটা একটা ওড অ্যাকচুয়ালি একটা পোয়েম যেটা কাউকে অ্যাড্রেস করে লেখা হয়। আমরা ইংরাজি লিটারেচার প্রচুর ওড পড়েছি, ওড টু নাইটিঙ্গেল, ওড টু অটম, ওড টু গ্রেসিয়ানার, প্রচুর, বা এই তোমার ওড টু দ্য নাইটিঙ্গেল, ওড টু ওয়েস্ট উইন্ড, ওড টু স্কাইলার্ক, প্রচুর ওড আমরা পড়েছি। তো সেই ওড হচ্ছে এক ধরনের সনেট নয়, ব্যালাড নয়, লিমেরিক নয়। হোয়াট থিম ইজ নট ডিরেক্টলি এমফাসাইজড ইন টু অটাম, কোন থিমটা অটামে ডিরেক্টলি এমফাসাইজ করে না? মোর্টালিটি, আর্টিস্টিক ইন্সপিরেশন, পলিটিক্যাল রিভলিউশন, প্যাসেজ অফ টাইম, সবগুলোই বলা হয়েছে। কেবল কোনো রাজনৈতিক রিভলিউশনের কথা বলা হয়নি এই কবিতাতে, আমরা যতটুকু দেখেছি। দ্য বিজ থিঙ্ক ওয়ান ডেজ উই নেভার সি সিগনিফাইজ, বিজরা সে হচ্ছে না যে একটু আগে অটামের আগে কি ছিল, মানে তোমার একটা গ্রীষ্ম ছিল, সামার ছিল, বা স্প্রিং যেটাকে বলে, সেই সময় গাছ মানে মৌমাছিরা প্রচুর মধু সংগ্রহ করেছে। এবারে যখন অটাম চলে এসছে তখন তো মৌমাছিরা একটু ঘাবড়ে গেছে যে এখনো মধু, তাহলে ওরা ভাবছে যে এটা তাহলে মনে হয় গ্রীষ্মটা এখনো শেষ হয়নি, এখনো স্প্রিংটা শেষ হয়নি। তো এটাই বলছে, এটা কিটাকে সিগনিফাই করছে? কনফিউশন, ডিসেপটিভ সেন্স অফ এন্ডলেস অ্যাবান্ডেন্স। হ্যাঁ, ডিসেপটিভ সেন্স, কোথাও গিয়ে ঠকে যাচ্ছে, বীজগুলো ঠিক বুঝতে পারছে না, বীজ মানে মৌমাছিগুলো, যে এত মধু এখনো কি করে আছে, এটা তো গ্রীষ্মকাল নয়, তাহলে মৌমাছি তো বোঝে না। কবি এটা এইভাবে বলছেন যে মৌমাছিগুলো বুঝতেই পারছে না, তারা হয়তো ভাবছে যে এখনো স্প্রিং চলছে, এখনো ওয়ার্ম ডেজ চলছে। দেখো ইউরোপিয়ান কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রিতে সামার, যেটা সামারেই কিন্তু হচ্ছে গিয়ে একটা স্প্রিং। সামার মানে গ্রীষ্ম, যখন বেশিরভাগ সেগুলো হচ্ছে শীত প্রধান দেশ। তো শীত প্রধান দেশ বলে সেখানে সামারটা অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ স্প্রিং। যেটা আমাদের এখানে বসন্ত নিয়ে অনেক কবিতা হয়েছে, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আবার একই রকম ভাবে ওখানেও বলেছে স্যালাই কম্পেয়ার দি টু আ সামার স্টে। আমি এই আমাদের পশ্চিমবঙ্গের এই 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 জায়গার গরমের কথা, আমি কিন্তু তুমি ওই গরমকে যে শেক্সপিয়ার তাহলে কি ওই গরমের কথা বলছেন যেখানে সেই প্যাচ পেচে গরম একদম দম হাঁসফাঁস করছে, সেই গরমের কথা অবশ্যই শেক্সপিয়ার বলেনি। এখানে সামার ডে মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের দেখতে গেলে স্প্রিং, যেটা বসন্ত, সব থেকে ভালো, না শীত না মানে উষ্ণ, এরকম একটা ওয়েদারের কথা বলেছে। নেক্সট কি বলেছে? দ্য পোয়েম কনক্লুডস উইথ দ্য ভিশন অফ ব্যাটল, পলিটিক্যাল চেঞ্জ, নেচারস কোয়াইট মিউজিক অ্যান্ড সফট ফেডিং অফ লাইফ। হ্যাঁ, এটাই কার্নিভাল না, নেচারের কি হচ্ছে একটা শান্ত মিউজিক, ওই যে সোয়ালোর গান, সোয়ালো দোয়েল পাখি, তার গান, অ্যান্ড সফট ফেডিং অফ লাইফ, আস্তে আস্তে জীবনটা কি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। নেক্সট, দ্য থার্ড স্ট্যান্ডা আনসার হুইচ কোয়েশ্চেন, থার্ড স্ট্যান্ডার প্রথমেই কোন প্রশ্নটার আনসার দিচ্ছে? দেখো থার্ড স্ট্যান্ডাটা শুরুই হচ্ছে এটা দিয়ে, হোয়ের আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ের আর দে, কোথায় বসন্তের গান, কোথায় হতে পারে? মানে আমি যদি এই ঋতুগুলোকে একটা মানুষ ধরি, অটামকে দেখে মনে হতে পারে যে অটাম আজকে বিধ্বস্ত আছে, দুঃখিত আছে, যে তার তো গান নেই। স্প্রিং এর এত গান, প্রকৃতি স্প্রিংকে এত গান দিয়েছে, এত সঙ্গীত দিয়েছে, এত কলতান দিয়েছে, তাহলে কি অটামের কিচ্ছু নেই? কবি যেন কোথাও গিয়ে একটু সিম্প্যাথেটিক, একটু কম্পেশনেট টু অটাম। তো সেই জায়গাটাই উনি বলছেন, হোয়ের আর দ্য songs of springs, where are they? Think not of them, thou hast thy music too. উনি বলছেন, সান্ত্বনা দিচ্ছেন, চিন্তা করো না, স্প্রিং এর গান নিয়ে তোমাকে ভাবতে হবে না, অটাম তোমার নিজেরও গান আছে। তাহলে হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, এই প্রশ্নটা দিয়ে থার্ড স্ট্যান্ডার শুরু হচ্ছে। দ্য রেড ব্রেস্ট সং ইন অটাম সিম্বলাইজেস, রেড ব্রেস্টের গানটা কি করছে? এটা হচ্ছে সাটল বিউটি ইভেন ইন ডিক্লাইন, সূক্ষ্ম সৌন্দর্য সেটাও কিন্তু ধ্বংসের মুখে, মানে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।
কিডস অ্যাভয়েড সুইচ রোমান্টিক ফিচার ইন দিস ওড, কোনটাকে অ্যাভয়েড করেছেন কিডস, কোন রোমান্টিক ফিচারটাকে? নেচার ওরশিপ, মাইথোলজিক্যাল রেফারেন্সেস, ইমোশনাল এক্সট্রিমিটি অ্যান্ড ওয়াইল্ড ইমাজিনেশন। হ্যাঁ, এই কবিতাটা বাস্তব। তুমি যদি কবিতাটা ওট্টু আটাম পড়ো, আমি আবার বলছি, পোয়েমটা যদি পড়তে চাও লাইন বাই লাইন, আমাদের কিন্তু এক্সপ্লেনেশন করা আছে, আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, প্লেলিস্ট খুঁজে নাও, এসএলএসটি ইংলিশ, সেখানেও কিন্তু রয়েছে। বলছে ইমোশনাল এক্সট্রিমিটি, একটা বিশাল কিন্তু উদ্গ্রীব একটা দেখাননি, মানসিকভাবে যে মনোভাব বা তার যে একটা বিশাল রুক্ষতা সেটা দেখাননি, বা ওয়াইল্ড ইমাজিনেশন, বন্য কল্পনাও তিনি করেননি। টু অটাম is a meditation on progress, ephemeral beauty and the quiet acceptance of life's end, revolution, memory. এটা কি হবে? ephemeral beauty and the quiet acceptance of life's end. হ্যাঁ, বিউটি হচ্ছে ক্ষণস্থায়ী, এফিমেরাল মানে কি? ক্ষণস্থায়ী। অ্যান্ড কোয়াইট অ্যাকসেপ্টেন্স, এবং আস্তে আস্তে শান্তভাবে তিনি, প্রায় সম্পূর্ণভাবে, আবার বলছে খুব শান্তভাবে তিনি কি করলেন? জীবনের শেষটাকে কোথাও মেনে নিচ্ছেন। নেক্সট কি বলছে? দ্য বিজ ক্ল্যামি সেলস ইভো, ক্ল্যামি সেলসটা কিসের প্রতীক? মৌমাছিদের। এটা হচ্ছে অ্যাবান্ডেন্স আর হার্ডওয়ার্ক, মানে প্রাচুর্য আর প্রচন্ড মানে কঠোর পরিশ্রম। দ্য পোয়েমস ফোকাস অন স্মল অর্ডিনারি ডিটেলস রিফ্লেক্টস, ছোট ছোট জিনিস, অর্ডিনারি ছোটখাটো যেগুলো অনেক সূক্ষ্ম জিনিস, সেগুলো কবি যে গুরুত্ব দিয়েছেন, এটা কিটাকে বোঝায়? ল্যাক অফ ইন্সপিরেশন, রোম্যান্টিক অ্যাটেনশন টু দ্য কমন অ্যান্ড ওভারলুক বিউটি, জার্নালিস্টিক স্টাইল, পলিটিক্যাল প্রোপাগান্ডা। দেখো, রোম্যান্টিসিজম কথাটার মানেই হচ্ছে, রোম্যান্টিসিজম মানে হচ্ছে যেখানে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলো, কিটস বলো, সেলি বলো, এরা প্রত্যেকেই তাদের লেখার মধ্যে দেখবে অনেক সাধারণ বিষয় নিয়ে তারা সাধারণকে অসাধারণ করেছেন। এটাই তো রোম্যান্টিসিজমের আসল বৈশিষ্ট্য। একটা প্রকৃতিকে নিয়ে, একটা ঋতুকে নিয়ে, একটা কোথায় ঝিঝি পোকা ডাকছে সেটা নিয়ে কবিতা লেখা যায়, এটা সাহিত্য কখনো ভাবেনি, বুঝতে পারেনি। কারণ সাহিত্য তার আগে বহু বড় বড় বিষয় নিয়ে কবিতা দেখেছে। সে তুমি প্যারাডাইস লস্ট বলো বা যে কোনো বড় বড় টপিক বলো, সেগুলো নিয়ে কিন্তু বড় কবিতা হয়েছে। কিন্তু কবিতা প্রকৃতির একটা একটা শুকনো পাতা, সেটা নিয়ে কবিতা লেখা যায়, সেটা নিয়ে একটা লেখা লেখা যায়, এটা কখনোই রোম্যান্টিক পোয়েটরা ছাড়া ভাবতে পারেননি, হয় না? তো রোম্যান্টিসিজমের এটা একটা বৈশিষ্ট্য। তুমি এটা বলতে পারো যে ইফ ইউ রিড লিটারেচার দেন ইউ ক্যান সে দ্যাট দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ রোম্যান্টিক রাইটিং, that to focus on those things which are something very much ordinary, very much commonplace in the nature. তো সেটাই এখানে করেছেন, হয় না? এমন কিছু বিষয় বলেছেন কিডস, যে বিষয়গুলো হয়তো সেগুলো মনে হতে পারে যে এগুলো নিয়েও কবিতা লেখা যায়। হ্যাঁ, লেখা যায়। সেটাই বলছে রোম্যান্টিক অ্যাটেনশন টু দ্য কমন অ্যান্ড ওভারলুক, যে বিউটিগুলোকে লোক কখনো ভাবেনি, হয় না? তো সেটাই, আকাশ নিয়ে কবিতা হয়েছে, কিন্তু মাটিকে নিয়ে কবিতা, হ্যাঁ, লেখা হয়েছে। রোম্যান্টিক কবিতায় লেখা হয়েছে, প্রকৃতির সমস্ত দিকটাকে খেয়াল রাখা হয়েছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাক্টিভিটি অফ দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা? সেকেন্ড স্ট্যাঞ্জায় কোনটা অ্যাক্টিভিটি নেই? গ্রানারি ফ্লোর, সিটিং অন দ্য গ্রানাইট ফ্লোর, স্লিপিং ইন এ হাফ রিপ্ড ফারো, ওয়াচিং বার্ডস মাইগ্রেট, ওয়াচিং দ্য লাস্ট উইজিং, এগুলো সবগুলো আছে। কারণ গ্রানারি ফ্লোরে হারভেস্টার বসেছিল, ওই যে রিপার ছিল সে কিন্তু সেই পপি সিডসের দ্বারা পুরোপুরি মোহে আচ্ছন্ন হয়ে, মানে সেই নেশাগ্রস্ত হয়ে সে ঘুমিয়ে পড়েছিল, হাফ কাটা ছিল, এটাও দেখেছি। এটাও দেখেছি যে সেই সিডার প্রেসারের কাছে সেখানে লাস্ট ড্রপটা টপ টপ করে পড়ছে, সেটার দিকে তাকিয়ে আছে, এটাও আমরা দেখেছি। উইনোয়ারের জায়গাটা দেখেছি যেখানে ওই তোমার স্যাপটা আলাদা করার সময় সেই চুলটা উঠছে, সেই জায়গাটাও দেখেছি। একমাত্র দেখিনি ওয়াচিং বার্ডস মাইগ্রেট, এইটা কিন্তু ছিল না। নেক্সট বলছে হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট স্ট্যান্ডার্ড? রাইম স্কিমটা কি আছে? এবি এবি সিডি ইডি সিসি, দেখে নেবে এই কবিতাটা এই রাইম স্কিমে লেখা হয়েছে। নেক্সট কি আছে? হোয়াট কাইন্ড অফ ইমেজারি ডোমিনেটস দ্য পোয়েম? ভিজুয়াল অ্যান্ড অডিটরি, টেকটাইল অ্যান্ড অলফ্যাক্টরি, গাস্টেটরি অ্যান্ড কাইনেটিক, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল। ভিজুয়াল অ্যান্ড অডিটরি। ভিজুয়াল, দেখো ভিজুয়াল আছে, ভিজুয়াল আছে কোথাও গিয়ে। ভিজুয়াল মানে কি? যেখানে তোমার দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে কি আছে? অডিটরি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। মিউজিকের যে গল্পগুলো আছে আর বাকি সবটা পুরো ওই যে প্রফেশনগুলো, সেগুলো তো ভিজুয়াল আসছে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সোয়ালোজ ইন দ্য লাস্ট লাইন? একদম লাস্ট লাইনটা আমাদের এটাই রয়েছে, গ্যাদারিং সোয়ালো বলে যে লাইনটা রয়েছে। আর আমাদের কোয়েশ্চেনও আজকে 32 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সোয়ালো ইন দ্য লাস্ট লাইন?
They signal the coming of winter, they represent the poet's loneliness, they are a sign of new beginning, they show the beauty of nature. বলো কোনটা হবে? এই সিগনিফিক্যান্ট সোয়ালোটা কি? সোয়ালোটা কিসের প্রতীক? সোয়ালোটা হচ্ছে গিয়ে কামিং অফ উইন্টার, এটা বলতে পারো। তোমাদের কি মনে হচ্ছে? লাস্ট 32 নম্বর যে কোয়েশ্চেন দিয়েছি, এটা তোমরা কি ভাবছো? এটা কমেন্ট সেকশনে জানাও। দেখো, আমরা তাহলে আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আজকে আলোচনা করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো। আবারও বলবো, নতুন বন্ধু কেউ থেকে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও। যারা আমাদের ইউটিউব পরিবারের সদস্য, আমাদের প্রিয় সাথী, যাদের জন্য সবটা, আমাদের প্রিয় বন্ধু যাদের জন্য সবটা, যারা আমার ভিউয়ার্স, তাদের কাছে অনুরোধ তোমরা একটু শেয়ার করে দাও। তোমাদের কথা, তোমাদের কোঅপারেশন, তোমাদের পাশে থাকা, এটাই আমাদের সব থেকে বড় ভরসা। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশন চলতে থাকুক। কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুব্রত ইউটিউব চ্যানেল এসএলএসটি প্রিপারেশনও তোমাদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।